গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী 14 এবং 15 তারিখ যে কর্মসূচি, সেই কর্মসূচির তৃতীয় দিন আজকে 15 আগস্ট সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত এই গণমিছিলে অংশগ্রহণকারী থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মাদালুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, বিএনপি এবং অঙ্গ সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ, আমার ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম। স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে হত্যা, গুম, যে নির্যাতন হয়েছে, এই স্বৈরাচার পতনের পর সারা বাংলাদেশের মানুষ যখন আনন্দ উৎসবে উদ্বেলিত, তখন এই প্রতি স্বৈরাচার ষড়যন্ত্র করছে। ছাত্রদের আন্দোলনে, গণমানুষের আন্দোলনে তাদের যে পরাজয়ের গ্লানি, সেই গ্লানির ক্ষোভ থেকে অর্জিত আমাদের এই বিজয়কে নস্যাৎ করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত সচেতন এবং এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে, রুখে দাঁড়াতে হবে। আজকে সারা দেশে বিএনপির নেতা কর্মীরা রাজপথ, মেঠোপথে আজকে সোচ্চার এই ষড়যন্ত্রকারীরা যাতে করে কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পারে, তার জন্য আজকে আমরাও সিদ্ধিরগঞ্জ থানা থেকে সবাই একত্রিত হয়েছি। বাংলাদেশে যতগুলা স্বৈরাচার শাসন আমলে স্বৈরাচার তৈরি হয়েছিল, স্বৈরাচারের গডফাদার তৈরি হয়েছিল, নারায়ণগঞ্জে ছিল সবচেয়ে বড় সন্ত্রাসীদের গডফাদার। এমন কোন অত্যাচার, নির্যাতন, এমন কোন অর্থ সম্পদ লুণ্ঠন নাই যা তারা দীর্ঘদিন করে নাই। অনেক দাম্ভিকতা প্রদর্শন করেছিল। যারা বিএনপি, জামাত কিংবা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে, তাদেরকে মাটির নিচের থেকেও তারা বের করে নিয়ে আসবে, তারা খেলা হবে অনেক হুঙ্কার দিয়েছিল। আজকে তারা পলাতক, পালিয়ে আছে, বোরকা পরে বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য 1/11 সময় আমরা দেখেছি, আমরা আইনের কাছে যখন আত্মসমর্পণ করেছি, তখন অপরাধী বলে সেদিন বোরকা পরে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এতদিন শুধু মিথ্যা বলেছে যে তার নেত্রীর আদেশে সে বিদেশে গিয়েছে। অপরাধের অনুশোচনায়, শাস্তির ভয়ে সেদিন তার দলবল যারা ছিল, তাদের মায়া মমতাকে বিসর্জন দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল। এরপর যখন আবার স্বাভাবিক হয়েছে দেশ, তখন ফিরে এসেছে। ফিরে এসে পুরাতন তার যে সন্ত্রাসী কার্যক্রম, সেগুলাই সে পরিচালনা করেছে। তার দল ভালো করেই জানতো যে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্ত্রাসী সেই কারণে তাকে দলের কোন অবস্থায় কোন জায়গায় নেতা বানায় নাই, তাকে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করিয়েছে, কিন্তু কোন জায়গায় দলের মধ্যে রাখে নাই। নারায়ণগঞ্জে যতগুলা অনুষ্ঠান করেছে, দলের সিদ্ধান্তের বাইরে, দলের আদর্শের বাইরে ব্যক্তিগতভাবে সন্ত্রাসীদেরকে নিয়ে, লুটেরাদেরকে নিয়ে সেই সভা করেছে। সেই সময় জোরপূর্বক গার্মেন্ট বন্ধ করেছে,
স্কুল বন্ধ করেছে, সকল শিল্প কলকারখানা বাধ্যতামূলক বন্ধ করে তাদেরকে জোরপূর্বক তার জনসভায় নিয়েছে এবং বঙ্গবন্ধু বলেছে, আমি যখন সভা করি লক্ষ মানুষ সেই সভায় উপস্থিত হয়। এগুলা ছিল স্বৈরাচারী, এই যে সন্ত্রাসী, তার হুমকি ধমকির কারণে অন্যায়ভাবে মানুষদেরকে নিয়েছে। আর তার জনসভায় কারা গিয়েছে আজকে স্পষ্ট করে বলতে চাই। বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জে যাদেরকে মাঠ ঘাট বিভিন্ন জায়গা চাঁদাবাজি করার সুযোগ দিয়েছিল, অবৈধভাবে জমি দখল করে বিক্রি করার সুযোগ দিয়েছিল, হাট ঘাট যাদেরকে অবৈধভাবে খাওয়ার সুযোগ দিয়েছিল, তারা ভাড়া করে লোক দিয়ে গেছে। কোন মানুষ স্বেচ্ছায় তার কোন সবাই যায় নাই। সে যে সমস্ত বক্তৃতা দিত ওই সভাগুলোতে, তার দলের আওয়ামী লীগের অনেক মানুষ বলেছে আমাদেরকে, তার বক্তব্যে আমরা লজ্জিত হই, তার বক্তব্যের কারণে আমরা বাইরে গিয়ে মুখ দেখাতে পারি না, কিন্তু বাধ্য হয়ে যেতে হয় বা কোনো প্রতিবাদ করতে পারি না তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে। ফতুল্লাতে, সিদ্ধিরগঞ্জে, নারায়ণগঞ্জ শহরে এমন কোন ক্ষেত্র নাই যেখানে চাঁদাবাজ সন্ত্রাসী সে তৈরি করে নাই, এমন কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখানে চাঁদাবাজি করে নাই, তার সন্ত্রাসী বাহিনী এমন কোন এলাকা নাই, জোরপূর্বক ভূমি দখল করে নাই, কোটি কোটি টাকা অর্থ উপার্জন করে নাই, এমন কোন শিল্প কলকারখানা নাই যে সেখানে তারা চাঁদাবাজি করে নাই। আরো একটি কথা আমার বলার প্রয়োজন নেই, আপনারা জানেন ওসমান পরিবারের 2 জন সন্তান, তারা কোন রাজনীতির কোন জায়গায় তাদের অবস্থান ছিল না, কোন রাজনীতি করে নাই, কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান যেখানে ছিল সেখানেই তাদের ছবি দিয়ে সেখানে বড় বড় ফেস্টুন ব্যানার লাগানো হতো এবং ছবিগুলোর মধ্যে এমন আকৃতি থাকতো যে ওই মানুষের চেহারাটা দেখতে যেন মানুষ ভয় পায়, এমন ভাবে সেগুলাকে আটকানো হতো শুধুমাত্র অর্থ উপার্জন করার জন্য, লুটপাট করার জন্য। বলেন আপনারা তাদের সন্তানরা কোন রাজনীতি ছিল, কোন অবস্থায় তাদের অবস্থান ছিল? একটি জায়গায়ও তাদের অবস্থান ছিল না, ছিল এক জায়গায়, 2 জায়গায়, সেটা হলো যেখানে শিল্প কলকারখানা, যেখানে ব্যবসা বাণিজ্য, সেখানে ছিল, যাতে মানুষ ভয় করে তাদেরকে চাঁদা দিতে বাধ্য হয়। ব্যবসা, বীজ ব্যবসা, ইন্টারনেট ব্যবসা, রাস্তায় সিএনজি চলে, রাস্তায় ট্রাক, বাস, মিনি বাস চলে, এমন কোন জায়গা নাই যেখানে তারা চাঁদাবাজি করে নাই। কোটি কোটি টাকা তারা অবৈধভাবে উপার্জন করে বিদেশে প্রেরণ করেছে। আমরা জানতে পাই যে দুবাইতে তারা হাজার হাজার কোটি টাকা সেখানে পাচার করেছে, সেখানে তারা ব্যবসা বাণিজ্য সেখানে তৈরি করেছে। এই গডফাদার শামীম ওসমানের সাথে এই এলাকার যারা কাউন্সিলর, অনেক কাউন্সিলর অবৈধভাবে টাকা উপার্জন করে সেই জায়গায় টাকা প্রেরণ করেছে, তার সাথে ব্যবসা করে বিভিন্ন দেশে তারা এই অর্থ পাচার করেছে। এই অর্থ পাচারকারীদেরকে ছাড়া যাবে না, কারণ তারা এদেশের সম্পদ লুণ্ঠন করেছে, বড় বড় কথা বলেছে। আজকে যদি এতই সতীসাধ্য মানুষ হন, আইনের কাছে এসে আত্মসমর্পণ করেন না কেন? করেন না কেন? আমি আইনের কাছে আত্মসমর্পণ করলাম, আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে আমার বিচার হবে, আর ন্যায় হয়ে থাকলে আমি খালাস পেয়ে বেরিয়ে আসবো। আপনাদের মনে আছে 111 সময় আমি আত্মসমর্পণ করেছি আদালতে, সে বোরকা পরে পালিয়ে গেছে, সে জানতো সে অপরাধ করেছে, যদি আইনের কাছে যায় শাস্তি হবে, আর আমি জানতাম আমি কোনো অপরাধ করি নাই, আইনের কাছে আত্মসমর্পণ করবো, আইন আমার বিচার করবে। আমি
সেখান থেকে 27টি মামলা হওয়ার পর প্রত্যেক মামলায় একজন খালাস পেয়ে এসেছে। তার সরকার যখন ক্ষমতায় আওয়ামী লীগ, তখনও সেই মামলাগুলি চলছিল, সেখান থেকে আমি মুক্ত হয়ে এসেছি, কারণ আমি কোনো অন্যায় অপরাধ করি নাই, একটি পয়সাও আমি অসৎ ভাবে উপার্জন করি নাই। আর এই সন্ত্রাসীরা এই এলাকার মানুষকে নিঃশেষ করে ফেলেছে, মানুষকে অধৈর্য করে ফেলেছে, কিন্তু তারপরে তারা প্রতিবাদ করতে পারে নাই তাদের ভয়ে। কারণ তারা মিথ্যা মামলা দিত, হত্যা গুম করত, অনেক মানুষকে হত্যা করেছে। নারায়ণগঞ্জে তো হত্যা সহ অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, আজও পর্যন্ত বিচার হয় নাই, এই সন্ত্রাসীরা করেছে। আমরা বলতে চাই আজকে দেশে আজকে যে সরকার, এই সরকারের কাছে বলতে চাই, আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। যে সকল হত্যাকাণ্ড হয়েছে নারায়ণগঞ্জে, সবগুলার তদন্ত করে ন্যায় বিচার আপনারা করার ব্যবস্থা করুন। আমরা আইনকে হাতে তুলে নিতে চাই না, আমরা কেউকে খুনি বলতে চাই না। এই সরকার, স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় ছিল, তখনই ইনভেস্টিগেশন হয়েছে, তখনই চার্জশিট তৈরি হয়েছে। আমরা তা প্রকাশ করতে বলি আজকে, এবং সেই সরকারের সময় যে ইনভেস্টিগেশন হয়ে রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টের মাধ্যমে আমরা বিচার চাই। আমরা নতুন কোনো দাবি দেই না, কাউকে আমরা অভিযুক্ত করতে চাই না। তাদের সরকার যাদেরকে অভিযুক্ত পেয়েছে, তাদের বিরুদ্ধে আজকে আমরা বিচার চাই। নারায়ণগঞ্জের মানুষ, সারা বাংলাদেশের মানুষ যারা এতদিন নির্যাতিত হয়েছে, এই নির্যাতিত ব্যক্তিরা সবাই অন্যায়কারীদের বিচার চায়। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। দেশনায়ক তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যে কাজকর্ম করবে ন্যায় ভিত্তিক, তাতে আমাদের সমর্থন থাকবে। আমি অনুরোধ করি সবাইকে, আমরা হাতে তুলে নেব না, কিন্তু অপরাধীরা যেখানে অপরাধ করেছে, হত্যা খুন করেছে, এগুলোর যাতে বিচার হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আপনারা নেবেন। আর দলের কোন নেতা, কোন কর্মী যারা এতদিন পর্যন্ত এই সন্ত্রাসীদের সাথে ছিল, তাদেরকে কোনো প্রশ্রয় দিতে পারবেন না। আমাদের এখানে সরকার যখন অবৈধ নির্বাচন দেয়, আপনারা মনে আছে, আমাদের দলের সিদ্ধান্ত ছিল কেউ এই অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। অনেকে মেয়র পদে, অনেকে চেয়ারম্যান পদে নির্বাচন করে মেয়র হয়েছে, চেয়ারম্যান হয়েছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হয়েছে। তারা আজকে তাদের মুখোশ পাল্টিয়ে এই বিজয়ের মাধ্যমে পুঁজি করে তারা আজকে আনন্দ উৎসব করতে আসে। নির্লজ্জ বেহায়া, এরা স্বার্থবাদী, তাদেরকে প্রত্যাখ্যান করবেন। আমার দলের কোন মানুষ নেতা কর্মী যদি তাদের সাথে যান, এই চেয়ারম্যান, মেম্বার কিংবা কমিশনার কিংবা মেয়র, এদের সাথে যদি যান, যোগাযোগ করেন, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই ফতুল্লাতে কি দেখছি এখন, যারা আমার নেতা কর্মীদের উপর অস্ত্র দিয়ে হামলা করেছে, সন্ত্রাস করেছে, শামীম ওসমানের দোসর হিসাবে সেখানে কাজ করেছে, চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যানের পদ রেখেছে, তারা আজকে আমাদের নেতা কর্মীদেরকে ডাকে, তাদেরকে নিয়ে আজকে সলম বদলানোর জন্য তাদেরকে প্রতিহত করতে হবে। আমার দলের নেতা কর্মী যারা সেখানে যাবে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ভাগযোগ নাই, এদেরকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। গতকাল কি বলেছে আর আজকে কি বলে, আমাদের কাছে সব ডকুমেন্ট আছে। এই সমস্ত দালালদের, এই সমস্ত স্বার্থবাদী মানুষদেরকে আমাদের দল থেকে প্রত্যাখ্যান করতে হবে। আমাদের দলের নেতা কর্মী যদি তাদের সাথে সম্পৃক্ত হয়, বুঝতে হবে তারা অর্থ সম্পদের লোভে তাদের সাথে সম্পৃক্ত, তাদেরকেও রেহাই করা হবে না।
আপনারা আমার এই বক্তব্য সবাইকে জানিয়ে দেবেন। আর দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। মন্দির মসজিদ সব উপাসনালয়, গির্জা সব উপাসনালয়, এগুলার মধ্যে যেন কোনোভাবে ষড়যন্ত্র করে ষড়যন্ত্রকারীরা আঘাত করতে না পারে। আমাদের দেশে কোনো মাইনরিটি নাই, সবাই বাংলাদেশের নাগরিক। 1971 সালে হিন্দু মুসলিম সবাই আমরা ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধ করেছি, আমরা রক্ত দিয়েছি, কাজেই সবাই এই দেশের নাগরিক, সমান অধিকার। তাদেরকে আলাদা করে দেখা যাবে না। তাদের জান মাল, তাদের সম্পদের নিরাপত্তা আমাদেরকে বিধান করতে হবে, কারণ তারা আমাদের ভাই বন্ধু, আমাদের পড়শি। তাদেরকে দেখাশোনার দায়িত্ব আমার দলের নেতা কর্মীরা নেবেন। এটা আপনাদের কাছে অনুরোধ। শেষ করব আমার বক্তব্য আরেকটি কথা বলি। প্রিয় আমার সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, নিজেদের দলের মধ্যে আত্মকলহ সৃষ্টি করতে পারে এমন কাজে লিপ্ত হবেন না। ঐক্যবদ্ধ সবাই থাকবেন। এই দলকে শক্তিশালী করতে হবে। যারা এতদিন বিএনপি করেছেন, অঙ্গ সংগঠন করেছেন, এই দলের জন্য তারাই যথেষ্ট। নতুন কোন সদস্য কেউ নিতে পারবেন না। কাউকে এই দলের মধ্যে আনার প্রয়োজন নাই। আমরাই তো আন্দোলন সংগ্রাম করে দেশকে মুক্ত করেছি। এর বিরুদ্ধে গিয়ে আজকে তাদের কি প্রয়োজন? এটা আপনারা কেউ করবেন না। এবং অনেকের আত্মীয় স্বজন আছে স্বৈরাচারের সাথে সম্পৃক্ত হয়ে যারা কাজ করেছে, তাদের সাথে আপনারা কোনোভাবে মিশবেন না। অপরাধীর জন্য সুপারিশ দিয়ে কোথাও আসবেন না, এটা আমি অনুরোধ করতে চাই। আর এলাকার শিল্প কলকারখানা যাতে শান্তিপূর্ণভাবে চলতে পারে সেই ব্যবস্থা করবেন। কোন সন্ত্রাসী সেখানে যেতে না পারে। লোভের বশবর্তী হয়ে কেউ কোনো কিছু করবেন না, সাবধান করে দিচ্ছি। এই অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে দেশের অর্থনীতিকে স্বৈরাচারী সরকার। এই অর্থনীতি হইল প্রাণ শক্তি একটা দেশ পরিচালনা। এই অর্থনীতিকে আমাদেরকে আবার দাঁড় করাতে হবে। সেখানে প্রত্যেকে আমরা ভূমিকা রাখতে চাই। হয় আমি শিল্পের মালিক না, আমি ব্যবসা করি না, কিন্তু যে শিল্পের মালিক, যে ব্যবসা করে, তাকে আমাকে সহযোগিতা করতে হবে। ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে। ওই শিল্প না চললে শ্রমিক কিভাবে কাজ করবে? সাধারণ মানুষ কিভাবে বেঁচে থাকবে? কাজে এগুলা তো আমাদের মনে করে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ মানে আমাদের সম্পদ, সেটা মনে করে সেখানে সহযোগিতা করতে হবে। এটা আপনাদের অনুরোধ জানাই। আর রাজপথ ছাড়া যাবে না। আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে, কারণ ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেই থাকবে। আর এই ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন মুক্ত। এখন কি আমাদেরকে আন্দোলন সংগ্রাম করে আমাদের নেতা তারেক রহমানকে দেশে আনতে হবে, যে সবচেয়ে জনপ্রিয় নেতা, যার নেতৃত্বে আমরা স্বপ্ন দেখি বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসাবে গড়ে তুলব, বাংলাদেশকে নতুন এক বাংলাদেশ হিসাবে গড়ে তুলব। সেজন্য আসেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। আগামীকাল 16 তারিখ, আজকে আমাদের ম্যাডামের জন্মবার্ষিকী আমরা পালন করছি না আমাদের নেতার নির্দেশে। আগামীকাল প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মসজিদে ম্যাডামের রোগ মুক্ত কামনা করে এবং এই আন্দোলন সংগ্রামে যারা শাহাদত বরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করে, দেশের কল্যাণ কামনা করে আমাদেরকে দোয়া করতে হবে। সেই প্রোগ্রাম যথাযথভাবে করবেন। আর করার আগে এলাকার সবাইকে, মুরব্বী সর্বস্তরের মানুষকে দাওয়াত দিবেন। আপনারা দাওয়াত দিয়ে তারপরে আপনারা করবেন। আপনাদের সাথে রাজপথে ছিলাম, রাজপথে আছি, মুক্তিযোদ্ধা হিসাবে, যুদ্ধকালীন কমান্ডার হিসাবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ, দেশ সবার উপরে, মানুষ সবার উপরে, এই আদর্শ নিয়ে আমি কাজ করি। আমার প্রিয় সহকর্মীরাও এই আদর্শ নিয়ে কাজ করবেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।